আসসালামু আলাইকুম। এক্স সিরামিক্স প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। এটা সম্পূর্ণরূপে বাজে ব্যাটিং, জঘন্য ব্যাটিং, মানে এর চাইতে বাজে ব্যাটিং আর হয় না। দুবাইতে ইনিশিয়ালি উইকেটের অবস্থাটা যেমন ছিল প্রথম ইনিংসে, অর্থাৎ দিনের সময়টাতে পিচের অবস্থাটা যেমন ছিল, ইন্ডিয়া যদি ব্যাটিং করতো আরামসে 350 রান করতো, কারণ এমন কোনো কমপ্লিকেটেড আচরণ পিচ করছিল না। বোলারদের বোলিংয়ের জায়গাটা তো এমন কোনো ধার ছিল না। মোহাম্মদ শামির কথা বলি, হর্ষিত রানার কথা বলি, এমন কোনো ধারানো বোলিং তারা করেন নাই। বাট বাংলাদেশের ব্যাটাররা উইকেট গিফট করে এসেছে এবং খুব বাজে ব্যাটিংয়ের প্রদর্শনী হয়েছে। একদম টেকনিক্যাল জায়গা থেকে যদি বিশ্লেষণ করতে চাই, খেয়াল করে দেখবেন সৌম্য সরকারের এগেনস্টে মোহাম্মদ শামি ইনিশিয়ালি একই জায়গায়, অনেকটা টেস্ট ম্যাচের মতো কায়দায় একই জায়গায় তাকে বল করে গেছেন একদম ইনিশিয়াল স্টেজে। সৌম্য সরকার সেই জায়গাটায় ধৈর্যচ্যুত হয়েছেন এবং একটা লুজ শট, মানে ইনকামিং ডেলিভারি, তার পজিশনের ট্রিগার পজিশনটা খুব বেশি নাই, জাস্ট হ্যান্ডটাকে থ্রো করেছেন এবং সেই জায়গাটা উইকেট দিয়ে এসেছেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, ওয়ান ডে ক্রিকেট আপনি খেলছেন, দিস ইজ নট টি-20 ক্রিকেট, আপনার আর্জেন্সি বা রাশ হওয়ার কোনো কিছু নাই। একই জায়গায় বোলিং করে আপনাকে বোলার ডিসিভ করেছে, মানে বোলার আপনাকে বলেই আসলে আউট করেছে। এটা পুরোপুরি আসলে বাজে ব্যাটিংয়ের প্রদর্শনের জায়গা ছিল। এরপর খেয়াল করে দেখবেন নাজমুল শান্ত যে সময়টা ব্যাটিং করতে নেমেছেন, হ্যাঁ নাজমুল শান্তকে আমরা সবাই প্রেজ করি কেন? কারণ সাম্প্রতিক সময় ওয়ান ডে ফরম্যাটে তিনি বেশ ভালো পারফর্ম করেছেন। বাট যেভাবে তিনি আউট হয়েছেন, যে নেচারে তিনি আউট হয়েছেন, সেই নেচারের জায়গাটা সমালোচনা করতে বাধ্য তিনি। কেন? কারণটা হচ্ছে ইনিশিয়ালি দেখবেন তাকে ব্যাটিংয়ে নামার পরে প্রথম বলটা থেকেই আউটসাইড অফ স্ট্যাম্প তাকে ট্র্যাপ করা হচ্ছিল। একটা বল কিন্তু তিনি ছেড়েও দিয়েছিলেন। হর্ষিত রানা তাকে অফ স্ট্যাম্পের অনেক বাইরে বল করেছেন। ইন্ডিকেশনটা ওইখানেই ছিল যে নাজমুল হোসেন শান্তকে অফ স্ট্যাম্পের বাইরেই বল করবেন এবং ফিল্ড সেট আপটাও সেরকমভাবে ছিল যে কাভার ড্রাইভ করবেন, আপিস হবে, ক্যাচ ধরে ফেলবেন। এবং এই যে তাকে ওইভাবেই বোলিং করা হয়েছে এবং তিনি লাস্টে সেই ফাঁদেই পা দিয়েছেন। প্রশ্নের জায়গাটা হচ্ছে এই ফরম্যাটটাকে টি-20 ফরম্যাটটা তো টি-20 ফরম্যাট না। টি-20 ফরম্যাট হলে যখন আপনি 2টা বা 3টা ডট বল হয় তখন একটা প্রেশার অবশ্যই জেনারেট করে, কিন্তু এটা ওয়ান ডে ফরম্যাটে তো এই 2-3টা ডট বল অবশ্যই প্রেশার জেনারেট করার কোনো কিছু নাই। আপনি চাইলে 10টা ডট বল খেলতে পারেন, আফটার দ্যাট আপনি একটু সেট হলে, বলের শাইনটা একটু কমে গেলে তখন আপনি সেই জায়গাটাতে ইনিংসটাকে ক্যারি করতে পারেন। এখন ফ্যাক্টর জায়গাটা হচ্ছে নাজমুল শান্ত বিং দ্য ক্যাপ্টেন, ইট ওয়াজ রেকলেস ব্যাটিং, এটা একদম রেকলেস ব্যাটিং ছিল। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে যে তার যেহেতু ওয়ান ডে ফরম্যাটের ফর্মটা ভালো ছিল, তিনি ওয়ান ডে ফরম্যাটে দলের প্রাইম ব্যাটার যখন এই নেচারে আউট হন, সেটা অবশ্যই সমালোচনা করার একটা জায়গা। কারণ অফ স্ট্যাম্পের বাইরে তাকে একদম শুরুর বলতে অফ স্ট্যাম্পের বাইরে ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প করা হয়েছে, তিনি ছেড়েও দিয়েছিলেন, বাট ধৈর্যটাকে তিনি রাখতে পারেননি। মেহেদী হাসান মিরাজের ক্ষেত্রে যদি চিন্তা করে দেখেন, মেহেদী হাসান মিরাজ যে সময়টাতে অফ স্ট্যাম্পের বাইরেই তাকে ফাঁদটা পাতা হয়েছে, তিনি সেই জায়গাটাতে খোঁচা মেরে আসলে উইকেটটা দিয়ে এসেছেন। এবং টু বি ভেরি অনেস্ট, তানজিদ হাসান তামিম তখন যে ফ্রি ফ্লোয়িং নেচারে ব্যাটিং করতে চাচ্ছিলেন, মেহেদী হাসান মিরাজের অন্তত অফ স্ট্যাম্পের বাইরের বল ধরারই কথা না, ধরারই দরকার নেই। সময় ক্ষেপণটা ওই সময় আসলে মূলত যে বিষয়টা প্রয়োজন ছিল, সময় ক্ষেপণের জায়গাটা। কারণ এই ধরনের উইকেট যেটা হয় যে আলটিমেটলি ইনিশিয়ালি যেরকম ছিল উইকেটের ব্যাপারটা, একদম ড্রাই সারফেস, সাদা উইকেট, ভ্যানিলা আইসক্রিমের মতো সাদা। যত সময় যাবে ব্যাটিং করা আপনার জন্য ইজি হবে, যত সময় করাবে ব্যাটিং করা ইজি হবে। ইনফ্যাক্ট যেটা সত্য কথা সেটা হচ্ছে, ব্যাটিং করাটা সেকেন্ড ইনিংসে ইন্ডিয়া যখন ব্যাটিং করেছে তখন আরও ডিফিকাল্ট ছিল, কারণ উইকেট স্লো হওয়া শুরু করেছিল। সো বাংলাদেশ গট দ্য অ্যাডভান্টেজ অ্যাজ আ বোলিং ইউনিট। বাট যে রান বাংলাদেশ করেছে, এই রানে আসলে ডিফেন্ড করার মতো কোনো কিছু নেই। মুশফিকুর রহিমের কথা যদি বলি, দেখেন আর কতবার মুশফিকুর রহিম এই নেচার আউট হবেন? যেভাবে আউট হয়েছেন, আমি যদি একদম কার্বন কপি দেখাই, কেশব মহারাজের একটা বলে খুব সম্ভবত টেস্ট ম্যাচ ক্রিকেটে, মুশফিক সিমিলার ফ্যাশনেই তিনি একদম আউট হয়েছেন। এখন এইভাবে ওভার দ্য ইয়ার্স মুশফিকুর রহিম আউট হন, এবং এটা আমরা একটা ব্যাখ্যা দিয়েছিলাম যে মুশফিকুর রহিম কেন এইভাবে আউট হন। তার পেছনে অন্যতম বড় কারণটা মুশফিকের ইনিশিয়াল স্টেপে তার ফ্রন্ট ফুটের যে ফ্রন্ট টোটা, সে ফ্রন্ট টোটা মিড অন কিংবা মিড অফ বরাবর থাকে না, সেটা থাকে পয়েন্ট বা কাভার বরাবর, যে কারণে হেড পজিশনটা ফল করে যায়, আই লাইনটা ফল করে যায়। এবং ভেরিয়াস নাম্বার অফ ওকেশনস, শুধুমাত্র তো এই কেশব মহারাজের আউটটা না, ভেরিয়াস নাম্বার অফ ওকেশনস মুশফিকুর রহিম এই টাইপের বলেই আসলে আউট হন, এই টাইপের বলেই ডিসিভড হন। ব্যাটিংয়ের এইসব ভরাডুবির মধ্যে একটা একদম স্টোন শিল্ড ব্যাটিং করেছেন তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনেক, তাদেরকে ধন্যবাদ জানাতে হয়, ইজ্জতটা তারা আসলে বাঁচিয়ে দিয়েছেন। বাট তারপরেও এই রান করে আসলে আপনি জিততে পারবেন না। আর সেই যে স্টোন শিল্ডের কথা বলছিলাম, টাফ ব্যাটিংয়ের কথা বলছিলাম, সেই জায়গা থেকে একদম মনে পড়ে যায় এক্স সিরামিক্সের কথা। এক্স সিরামিক্সের রয়েছে স্টোন শিল্ড, আর স্টোন শিল্ডের রয়েছে পৃথিবীর সবচেয়ে টাফেস্ট সারফেস বলতে পারেন। এটা একটা সুন্দর ডিজাইনের টাইলস, যা শুধুমাত্র সুন্দর নয়, যথেষ্ট মজবুত এবং টেকসই। ল্যাবে টেস্ট করে দেখা গেছে যে এটি যে কোনো রেগুলার ফ্লোর টাইলসের থেকে 10 গুণ বেশি টেকসই এবং মজবুত। হাই ট্রাফিক এরিয়ার জন্য স্টোন শিল্ড একটি পারফেক্ট ফিট, ঠিক যেমন ক্রিকেট ম্যাচের জন্য লাগে একটি পারফেক্ট পিচ। তানজিদ তামিমের উইকেটটা, এটা না আসলে বলার কোনো কিছু নাই, যেভাবে তিনি ওই নেচারে ব্যাটিং করা শুরু করেছিলেন এবং তিনি একটু কনফিউজ ছিলেন। একদিক থেকে
থেকে উইকেট পড়ে যাচ্ছে তিনি তার ওই ফ্রি ফ্লোয়িং নেচারের ব্যাটিংটা বজায় রাখবেন নাকি সেক্ষেত্রে একটু ডিফেন্সিভ রোলে যাবেন। বাট ওই আউটটা আমি খুব বেশি ব্লেম দেবো না, কিন্তু এই চারজন ব্যাটারের আউট এটা সত্যিকারের অর্থে দৃষ্টিকটু, সত্যিকারের অর্থে এইরকম মানে এর চাইতে বাজে ব্যাটিং আসলে আর হয় না, এবং এরকম ব্যাটিং করার পর আপনি আসলে ম্যাচ জেতার আশা করতে পারেন না। বোলারদেরকে আমি ওই রকম ব্লেমের জায়গাটাও দেবো না। আমার কাছে মনে হয় যে ওই রানের পর বোলাররা খুব বেশি এফোর্ট নিয়েও আসলে চিন্তা করে নাই আমাদের বাংলাদেশের ওই নেচার অনুযায়ী, এবং আজকে লাইন আপটাও আমার কাছে খুব বেশি স্বাচ্ছন্দ্যপূর্ণ মনে হয়নি, ক্যাপ্টেন্সির জায়গাটাও স্বাচ্ছন্দ্যপূর্ণ মনে হয়নি। কেন মনে হয়নি তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে তানজিম সাকিবকে আপনি নতুন বলে ব্যবহার করালেন না, মুস্তাফিজকে নতুন বলে ব্যবহার করালেন, এই জায়গাটা একটা খুব চিন্তার জায়গা ছিল। তাহলে মিড ওভার্সে যদি বোলিং করাতে হয় তাহলে মিড ওভার্সে ওয়াই নট নাহিদ রানা, তানজিম সাকিবকে যদি বোলিং করাতে হয় সেটা নতুন বলে, মিড ওভার্সে যদি তানজিম সাকিবকে আপনি বোলিং করেন, মিড ওভার্সে তানজিম সাকিবের চেয়ে নাহিদ রানা বেটার অপশন, পেসটাও ছিল, এক্সট্রা পেসের জায়গাও ছিল। সো রিশাদ আনবিলিভেবল ওয়েতে বেশ ভালো বোলিং করে ফেলেছেন। ওয়ানডে ফরম্যাটে রিশাদকে আমরা এরকম বোলিং করতে দেখি না, বাট রিশাদ ডিড আ ব্রিলিয়ান্ট জব থ্যাঙ্কস টু মুশতাক আহমেদ। আবার তিনি জয়েন করেছেন, রিশাদকে 50 ওভার্সের বোলার বানানোর জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন, এবং আজকের ম্যাচে রিশাদের বোলিং দেখে মনে হয়েছে ওয়েল ইট ওয়াজ ভেরি গুড, ভেরি ডিসিপ্লিনড, এবং সেই জায়গাটা আজকে রিশাদ তার ওয়ানডে ক্যারিয়ারের বেস্ট বোলিং সেট আপটা করেছে। মেহেদী হাসান মিরাজের জায়গা বলবো, মেহেদী হাসান মিরাজ অ্যাজ আ বোলার ইকোনমিক্যাল বোলিং করেছেন, বাট মিড ওভার্সে উইকেট পারচেস করাটা খুব গুরুত্বপূর্ণ। উই মিস দ্যাট পার্টিকুলার থিং, যে একটা পার্টনারশিপ জমে গেছে, একজন বাহাতি স্পিনার আসবেন, একটা আর্ম ডেলিভারি করবেন, বলটা লো হয়ে যাবে, ব্যাটার খেলতে পারবেন না, বুঝতেই পারছেন কার কথা বলছি, সাকিব আল হাসান। মিড ওভার্সে উইকেট পারচেস করার যে জায়গাটা স্টিল নাও ওই বিকল্পর জায়গাটা আমরা বের করতে পারি নাই। সাংবাদিকরা প্রায়ই মানুষকে এম্বারেস করার জন্য জিজ্ঞেস করেন সাকিব আল হাসানকে মিস করছেন কিনা, সাকিব আল হাসানকে মিস করছেন কিনা। ভাই, সাকিব আল হাসানকে মিস করছে কি করছে না তার চাইতে বেশি ইম্পর্টেন্ট যে এত বছরে আপনি সাকিব আল হাসানের একটা বিকল্প তৈরি করতে পারেন নাই। দিস ইজ দ্য থিং যেখানে আমরা সবচেয়ে বেশি পিছিয়ে আছি। ওই যে ভিউয়ের জন্য কিংবা দেখা যায় যে একটা হাইপ ক্রিয়েট করার জন্য বারবার সাকিব আল হাসানের নাম মেনশন করা, বাট ওই যে সাকিব আল হাসানের লেগেছে সেখান থেকে আসলে আমরা কী শিক্ষা নিয়েছি? সেখান থেকে আমরা কিছুই শিক্ষা নিই নাই। গত 15-18 বছর আরেকটা সাকিব আল হাসান আমরা তৈরি করতে পারি নাই। এখন ফ্যাক্টের জায়গাটা ওইখানেই যে এখনও আজকে 2025 সালে এসে বলতে হয় যে সাকিব আল হাসান নাই দেখে মিড ওভার্সে উইকেট পারচেস করতে পারে না। এখন ওই কথাটাই বললাম যে ইন্ডিয়াও যদি চিন্তা করতো যে টেন্ডুলকার নাই দেখে ওপেনিংয়ে রান করতে পারি না, তাহলে ইন্ডিয়া ক্রিকেট ওইরকম থাকতো না। হ্যাঁ, দে ইউজ টু রেসপেক্ট সচিন টেন্ডুলকার, বাট ওই লেগাসিটাকে সম্মান জানিয়ে তারা ওইভাবে তাদের কাঠামোটা তৈরি করেছে, ওইভাবে আরও হাজারটা টেন্ডুলকার না হলেও কাছাকাছি লেভেলের প্লেয়ার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডমিনেট করার মতো তৈরি করতে পেরেছে। আমরা শুধুমাত্র সাকিব আল হাসান আর তামিম ইকবালের দ্বন্দ্ব নিয়ে পড়ে থেকেছি, আমরা সেটাই হয়তো বা পড়ে থাকবো। আমরা প্লেয়ার প্রডিউস করার যে জায়গাটা, ওই কোয়ালিটির প্লেয়ার প্রডিউস করার যে জায়গাটা, ওইটা নিয়ে কারোরই কোনো মাথা ব্যথা নেই। সবাই মোটামুটি সাকিব আর তামিম নাম জুড়ে দিলে সবাই সেখানে বাঁচে, কিন্তু ওই সাকিব তামিমের ওই লেভেলটা রিচ করার মতো প্লেয়ার প্রডিউস করার জন্য কী কী করা প্রয়োজন কারোরই কোনো মাথা ব্যথা নেই। এগুলো নিয়ে কথা বললেও ভাই 10,000 মানুষও দেখে না। সো ফ্যাক্টের জায়গাটা ওইটাই, এটা কখনোই পরিবর্তন হবে না, এটা আমার কাছে মনে হয়, কারণ কারোরই ওই আগ্রহের জায়গা নেই, ক্রিকেটের কোনো স্টেক হোল্ডারেরই ওই আগ্রহের জায়গাটাই নাই। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।